الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। সকাল সকাল ইলেকট্রিক কেতলিতে এখানে পানি গরম করে নিচ্ছি, কিছু কাজ আছে এজন্য। আর এগুলো হচ্ছে আমার যে ময়লা জিনিস সেগুলো হচ্ছে মোছামুছি করি এই কাপড়গুলো দিয়ে, অথবা কিচেনের কাজেও ব্যবহার করি। গতকাল রাতে আমি পরিষ্কার করে রেখেছিলাম, তো আজকে যখন শুকিয়ে গিয়েছে তখন এগুলোকে এখন হচ্ছে ভাঁজ করে নিলাম। এইখানে যে গরম পানি করেছি সেগুলো হচ্ছে এই উডেন স্পুনগুলো ক্লিন করব, সেজন্য। আমাদের মোটামুটি সবার রান্নাঘরেই এরকম কাঠের অথবা বাঁশের জিনিসপত্র থাকে। যখন আমরা রান্না করি তখন কিন্তু খাবারের যে মশলা, তেল অথবা পানি এই কাঠের চামচগুলো বেশি শোষণ করে, সেজন্য এটাকে কিন্তু দেখতে একটু কালচে অথবা ময়লা ময়লা লাগে। তো এটা সঠিক উপায়ে কিভাবে হচ্ছে পরিষ্কার করতে হয় সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। গরম পানিতে এখানে আমি ডিশ ওয়াশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লেবু। এই মিশ্রণটার ভিতরে আমি কাঠের চামচগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। কাঠের চামচগুলোর সাথে আমি একটা সিলিকনের স্প্যাচুলাও দিয়েছি, ওটাও আজকে একটু পরিষ্কার করে নিব। এইখানে যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঈদের সময় আমার শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম। তো ঈদ তো অনেক দিন হয়েই গিয়েছে, তো এতদিন কিন্তু ফ্রিজে আমি এরকম পলিথিনের ভেতরে মুখটা খুব শক্ত করে বেঁধে রেখেছিলাম যাতে এর ভিতরে কোনো হাওয়া বাতাস ঢুকতে না পারে। তো যেহেতু এখন অনেক দিন হয়ে গিয়েছে আর লেবুগুলোর রঙটাও একটু হলুদ হলুদ হয়ে আসছে, তো ভাবলাম যে এটাকে হচ্ছে সঠিক উপায়ে সংরক্ষণ করে ফেলি। লেবুকে দীর্ঘদিন ভালো রাখতে চাইলে এরকম কাগজের ব্যাগে অথবা হচ্ছে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে তারপরে হচ্ছে এয়ারটাইট বক্স অথবা এরকম পলিথিনের ভিতরে আটকে রাখতে হবে। আর ফ্রিজের যে ড্রয়ার আছে সেই ড্রয়ারের ভিতরে রাখার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখার কারণে দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চামচগুলোকে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আর এর ভিতরে এখানে আমি নারকেল তেল দিয়ে দিলাম। তারপরে একটা টিস্যুর সাহায্যে আমি হচ্ছে নারকেল তেল প্রত্যেকটা চামচে সুন্দরভাবে অ্যাপ্লাই করব। আর এই তেল অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু এরকম কাঠের জিনিসপত্র খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন চামচগুলো কত চকচকে হয়ে গিয়েছে। এখন যেহেতু আমের সিজন চলছে, তো আম দিয়ে একটা রেসিপি বানাবো। রেসিপিটার নাম হচ্ছে ম্যাঙ্গো দই ভাপা। মাঝারি সাইজের 2টা আম আমি কেটে নিয়েছি। আর এখানে 1 কৌটা দই আমি 2 ঘন্টা আগে এরকম পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি বিট লবণ, গুঁড়ো দুধ আর চিনি। তো আমটা আমি হচ্ছে ব্লেন্ড করব, সেজন্য চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিব। এরপর এর সাথে আমি অল্প একটু লিকুইড দুধ দিয়ে দিব। এরপর যে পাত্রে আমি হচ্ছে ভাপে এটা বানাবো সেই পাত্রেই আমি টক দই নিয়ে নিয়েছি। এরপর যে আম, দুধ আর চিনি ব্লেন্ড করলাম সেটা দিয়ে দিলাম। এইটার সাথে এখন দিয়ে দিলাম বিট লবণ, একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপরে মিশ্রণটাকে সুন্দরভাবে মিক্স করার পরে এখানে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাও এখানে নেওয়া ছিল 1/3 কাপ মতো। আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তবে ডিম দেওয়ার কারণে যে কোনো গন্ধ হবে এরকম ভাবার কোনো কারণ নেই। এটা থেকে খুব সুন্দর আমের স্মেলই বের হবে, অন্য কোনো স্মেল বের হবে না।
আর এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার। তো এখন আমি পানিতে এটা হচ্ছে ভাপে দিয়ে নিচ্ছি। আজকে আমার ওয়াশিং মেশিনটা অনেক কষ্ট করে একটু সরিয়েছি। তারপরে এর নিচে দেখলাম যে অনেক ময়লা জমেছিল, তো সেটাকে ঝাড়ু দিয়ে এখন হচ্ছে মুছে নিচ্ছি। ওয়াশিং মেশিনের নিচে কোনো স্পেস থাকে না যেখান দিয়ে হচ্ছে ক্লিন করা যাবে, তাই যদিও এটা অনেক ভার তাও না সরিয়ে আসলে পরিষ্কারের কোনো উপায় নেই। এই ম্যাঙ্গো আম ভাপাটা আমার প্রায় 30 মিনিট মতো চুলায় ভাপ দিয়ে নিয়েছি। এটা গরম অবস্থাতেই প্লেটে মোল্ড আউট করে নিয়েছি, যেটা একদমই আমার ঠিক হয়নি। তবে এটা যদি একদম বক্সের ভেতরে করেই 4-5 ঘন্টা ফ্রিজে রাখার পরে যদি এই মোল্ড আউট করা যায় তাহলে কিন্তু এটা দেখতে আরও সুন্দর হয়, একদম পুডিংয়ের মতো। তো যেহেতু আমারটা গরম ছিল তাই হচ্ছে পাশে দেখতে একটু কেমন লাগছে, বাট খেতে অনেক টেস্টি ছিল। এই রেসিপিটা কেউ বানাতে চাইলে অবশ্যই আপনারা একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে মোল্ড আউট করবেন, আর খাওয়ার আগে অবশ্যই 4-5 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে হচ্ছে খাবেন, তাহলে খেতে কিন্তু অনেক টেস্টি লাগবে। তো প্রতিদিনের মতো আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড় ক্লিন করে নিচ্ছি। বৃষ্টির দিনে এরকম ওয়াশিং মেশিন কিন্তু বেশ ভালো কাজ করে, কারণ এটার ভেতর থেকে তো 90% শুকিয়ে বের হয়, তো বাকি 10% কিন্তু এমনি ঘরের তাপমাত্রায় অথবা হচ্ছে বাইরের একটু বাতাসে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব, তো সেজন্য সব রকমের প্রিপারেশন নিয়ে ফেলেছি। মাংস ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আর এখানে হচ্ছে গরম মশলা নিয়ে নিয়েছি। তো গরম মশলাগুলোকে প্রথমে হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি। ভুনা খিচুড়ি রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া লাগে, তো আমিও এখানে অনেক পেঁয়াজ কেটে নিয়েছি। তো গরম মশলা প্রথমে যদি একটু তেলে দেওয়া যায় তাহলে কিন্তু স্মেলটা বেশ ভালো আসে, সেজন্য প্রথমে গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ দিলাম। এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা আর জিরা গুঁড়া, তো একে একে হচ্ছে আমি এগুলোও দিয়ে দিচ্ছি। এই কাঁচা মশলাগুলো দেওয়ার পরে যদি একটু পানিতে ভুনে নেওয়া যায় তাহলে কিন্তু খাবারের টেস্ট আরও বেশি হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার এগুলোকে যতক্ষণ পর্যন্ত না তেল বের হয় ততক্ষণ হচ্ছে ভুনে নিব। এরপরে দিয়ে দিচ্ছি আমার পরিষ্কার করে রাখা গরুর মাংস। আজকে পোলাও আর গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তো এই সব মশলার ভিতরে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। পরিবারের জন্য যখন ডাল কেনা হয় তখন কিন্তু যতটুকু লাগে তার চেয়ে বেশি পরিমাণেই কেনা হয়। এইখানে 1 কেজি পরিমাণ মুগ ডাল আছে, তো সবটা তো আর লাগবে না। তারপরেও আমি হচ্ছে সবটা একবারে ভেজে নিচ্ছি, কারণ মুগ ডাল রান্না করার আগে হচ্ছে ভেজে নিতে হয়, এতে করে স্মেলও ভালো থাকে আর ডালের কিন্তু প্রকৃত স্বাদও পাওয়া যায়। এইখানে সব মুগ ডালই ভেজে নিচ্ছি, যতটুকু লাগবে ততটুকু তো ব্যবহার করব, আর বাকিটুকু হচ্ছে একটা এয়ারটাইট বক্সে আমি রেখে দিব, তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় অথবা কোনো কিছু ওই ডালের ভিতরে ঢুকবে না। খিচুড়ি রান্না করার জন্য একটা সিক্রেট মশলা আমি হচ্ছে এখানে বানিয়ে নিচ্ছি। কিছুটা জয়ফল, জয়ত্রী, কালো এলাচ আর কিছুটা কাবাব চিনি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি হচ্ছে এখন একটা তাওয়ায় টেলে এখন সুন্দরভাবে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এভাবে যদি জয়ফল, জয়ত্রীর গুঁড়ো মাংসের ভেতরে দেওয়া যায় তাহলে একদম বাজারের মতো খিচুড়ি রান্না করা যায়। ঈদের আগে এই 2টা কুশন কভার কিনেছিলাম, তার ভিতরে একটা দেখি এরকম ডিফেক্ট, চেনের এই দিক দিয়ে এরকম আবার দাগও আছে কালো কালো। তো যাই হোক, এটাকে হচ্ছে আমি যে দোলনার যে কুশন, এই কুশনের ভিতরে সেট করে নিচ্ছি। তবে কুশন কভারগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর দামও কিন্তু অনেক রিজনেবল। সম্ভবত 2টা 200 টাকা দাম নিয়েছে এরকম আর কি। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার।
মাংস রান্না হয়ে গেলে আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি, আর ঝোলের ভিতরে হচ্ছে আমি ডালগুলোকে রান্না করে নিব। খিচুড়ি রান্না করতে গেলে মাংসের চেয়ে দেখা যায় যে চাল ডালের পরিমাণ বেশি হয়ে যায়। চাল আর ডাল হচ্ছে সমপরিমাণে দিতে হয়। তো এইখানে আমার চাল আর ডাল দেওয়ার পরে এই কড়াইটা চেঞ্জ করা লেগেছে, কারণ এর ভিতরে হচ্ছে সব কিছু ধরেনি। তো এইখানে হচ্ছে আমি ওই মশলার ভিতরে ডালগুলোকে রান্না করে নিচ্ছি, আর এটার যখন একদম পানি শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি চাল দিব, কারণ হচ্ছে ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে, আর চাল কিন্তু ওভাবে সিদ্ধ হওয়া লাগে না, চালটাকে শুধু ভুনে নিতে হয়। এই সময় কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা লাগে, কারণ যেহেতু আমি এখন ভাজা ভাজা করব, আর তলে যাতে লেগে না যায় সেজন্য অনবরত নাড়াচাড়া করতে হবে আর কি। এইখানে দিয়ে নিচ্ছি 2 চামচ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। যেহেতু আমি নতুন করে পোলাওয়ের চাল অ্যাড করেছি তাই এই মশলাগুলো নতুন করে আবারও দেওয়া লাগবে। তো এখন হচ্ছে আমি পাত্রটা চেঞ্জ করে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাল আর ডাল ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার ক্ষেত্রে 1 কেজি পোলাওয়ের চালে তো 2 কেজি পানি দিতে হয়, আর এখানে যেহেতু ডাল আছে সেহেতু আমি আরও 1 লিটার পানি এক্সট্রা দিয়েছি, অর্থাৎ 3 লিটার পানি দিয়েছি এখানে আমি। তারপরে মাংসগুলো দিয়ে এটাকে হচ্ছে রান্না করে নিব ভাপে। তো আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর খিচুড়িটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।